হচ্ছে, অল্প অল্প। কেন অল্প অল্প, বাকিটা কোথায় গেল? আমাদের এখানে মেলা হচ্ছে তাই। মেলায় হচ্ছে, মেলায় ঘুরুক, কোনো অসুবিধা নেই, তুমি সারাদিন ধরে মেলায় ঘুরছো? না না, একবারই যাই। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি, ঠিক আছে? পরীক্ষা আশা করি জানুয়ারি, আচ্ছা, এখন চলছে ফেব্রুয়ারি, মার্চ, মার্চে যদি হবে না, আচ্ছা এপ্রিল, এপ্রিলে ভোট যদি হয়ে থাকে, ভোট এপ্রিলে হয়ে থাকলে তাহলে মেতে, মেতে পরীক্ষা মানে আহ, মেতে পরীক্ষা হবে, ঠিক আছে, মের শেষে, ঠিক আছে, মের শেষ অথবা জুনে, ডাব্লিউবিসিএস, ওকে। এসএসসির কথা বলতে পারছি না, এ হুট করে হয়ে যেতে পারে, ঠিক আছে। যেমন পড়া দেবো তেমন করে যাও, আমাদের বন্দনা এখানে ছুটছে সেখানে ছুটছে, এখানে ইউটিউব দেখছে সেখানে ইউটিউব দেখছে, আমি বলি ভাই নিজের কাছে যেটুকু জিনিস আছে সেটুকু পড়ে কভার করতে পারলে না মাথা মানে, মানে মাথার পরে কি বলে মানে ভারী হয়ে যাবে, ঠিক আছে, যেটা পড়া দেওয়া হচ্ছে প্রত্যেকদিন সেটাকেও রিকল করতে গেলে পাগল হয়ে যাবে, মানে কি রং চঙে জিনিস দেখে ছোটে না ছেলেগুলো না বিভিন্ন জায়গায়, মানে এটা ভুল সব সময়। হুম। যাই হোক, গান্ধীজি অ্যান্ড হিজ আর্লি মুভমেন্ট, ঠিক আছে। স্ক্রিন শেয়ার করেননি। ইনসার করা হয়নি না, এত কথা বলতে হবে তো। এ ভাই লেখে না কেন? আচ্ছা, এবারে কিন্তু মোবাইল ফোনের দাম, কম্পিউটারের দাম, দাম তোমার সবকিছুর দাম কিন্তু, ইলেকট্রনিক্স গ্যাজেটের দাম প্রচুর বেড়ে যাবে, প্রচুর বেড়ে যাবে। এটা কি হচ্ছে? কি সার্টিফিকেট নিয়েছিলাম। কারণ আমেরিকা প্রচুর ট্যারিফ লাগিয়েছে, এবং তার থেকে বড় জিনিস এখন মিনারেলস, যেটা তোমার দিয়ে সিলিকন দিয়ে যেটা তোমার ইয়ে হয়ে থাকে, মানে মোবাইল ফোনের চিপ তৈরি হয়ে থাকে সবকিছু, সেগুলো কিন্তু ঘাটতি দেখা যাচ্ছে, এবং সেগুলো এখন এআই তৈরিতে, এআই এর তৈরিতে কিন্তু ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। ফলে এখন র্যাম রোমের দাম প্রচন্ড বেড়ে গিয়েছে কম্পিউটারের, কম্পিউটার এখন যেটা 40,000 টাকা দাম সেটা এখন করতে গেলে 80,000 টাকা তৈরি হবে, ঠিক আছে। গান্ধী, গান্ধীজি আচ্ছা, গান্ধীজি অ্যান্ড হিজ আর্লি লাইফ, বা আর্লি মুভমেন্ট করো, পুরো করে দিতে পারি এক নিতে, কোনো অসুবিধা নেই, বাট পারবো কি এখন সন্দেহ তো, দেখা যাক। আলাদা আলাদা করলে করানো যায়, বাট গান্ধী করার মানে সব শেষ, বেশি কিছু বাকি নেই আর। এবারে হচ্ছে ভাইসরয় যেটা রয়েছে ওই যে কি গভর্নর জেনারেল, ওটা করাবো, নেতাজি সুভাষচন্দ্র বোস করাবো, আর অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, আচ্ছা, আর হচ্ছে মানে ভারত ছাড়ো আন্দোলন ছিল, তেভাগা আন্দোলন ছিল, এগুলো করাবো। আর বিভিন্ন যেটা তোমার হচ্ছে ওই যে ওটা হচ্ছে ইতে করালেও হবে, পলিটিতে করে দেবো, বুঝলে, যেগুলো ওই ভারত শাসন আইন, যেগুলো আমি একটু আগে কদিন আগে করে দিলাম না, ভারত শাসন আইন 1935 হ্যান ত্যান, ওগুলো কিন্তু পলিটির মধ্যে রয়েছে, তাই বেকার করে আমার হচ্ছে এর জন্য পড়ে কোনো লাভ নেই, কি বলে নামটা, ইতিহাসে পড়ে লাভ নেই, ওটা পলিটিতেও রয়েছে, ঠিক আছে। সংবিধান তৈরির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ওটা পলিটির মধ্যেও রয়েছে। ফলে একার বেকার করে এখানে কোনো লাভ নেই, বা এখানে করে নিলে পলিটিক্স করতে করতে হবে না, যে কোনো একটা করতে হবে, দু জায়গায় পড়া যাবে না, দুবার পড়া যাবে না এই জিনিস। আচ্ছা যাই হোক, ওটা পলিটিক্যাল তো বেশি দরকার, তাই না? ওটাতে সবই তো দরকার, যেখানে দিতে পড়লে হবে, এক এক জায়গায় পড়লে হয়ে যাবে। আচ্ছা, গান্ধীজি এবং হচ্ছে তার হচ্ছে আর্লি লাইফ, তো আমরা গান্ধীজি সম্পর্কে পড়ছি, ঠিক আছে। গান্ধীজির জন্ম কবে হয়? বার্থ, বা জন্ম কবে হচ্ছে, বলো। ডেট অফ বার্থ কত? 2রা অক্টোবর 1869 সালে জন্মগ্রহণ করছে, কোথায়? মনে রাখবে, গুজরাটের পোরবন্দর, গুজরাটে এর
পোরবন্দর। ঠিক আছে, খুব ভালো। তো এটাই হচ্ছে বিষয়। এই গান্ধীর অরিজিনাল নেম কি ছিল বলো তো? মোহনদাস করমচাঁদ গান্ধী। অরিজিনাল নেম ছিল বা আসল নাম, শিল্পী নোট করো তো খাতায় নাকি না ফেলে রাখো? না, করি স্যার। শ্রেয়া, হ্যাঁ স্যার, নোট করে এক্ষুনি করে দিই। এখন করে রেখে দাও, পরবর্তীকালে যখন আমি মানে কি বলে, হ্যাঁ, থাকবো না বা আমার কাছে যখন পড়বে না, যখন নিজে যখন পড়বে, হ্যাঁ, তখন হচ্ছে কাজে লেগে যাবে এই জিনিস। এর বিকল্প তখন হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এটাই হচ্ছে বিষয়। আর মোহনদাস করমচাঁদ গান্ধী বিয়ে করছে, ম্যারেড, মানে বিয়ে করে কত বছর বয়সে? 13 বছর বয়সে, ঠিক আছে, 13 ইয়ার্স এজে সে বিয়ে করছে। কাকে বিয়ে করছে? তার ওয়াইফের নাম মনে রাখতে হবে। তার স্ত্রী কে ছিল? রায়। কস্তুরবা গান্ধী। কারা আবার রামনারায়ণ করছে তুমি? ও আচ্ছা, কন্যা ওটা তো রামনারায়ণ ভর্তি আছে। কস্তুরবা গান্ধী। গান্ধীজির ওয়াইফের নাম কি? কস্তুরবা গান্ধী, ঠিক আছে, খুব ভালো। তার স্কুলিংটা, তার কোথা থেকে স্কুল করেছে? 13 বছর বয়সে বিয়ে করছে, বাহ। আমাদের ট্যালেন্ট আছে। আচ্ছা, তিনি 11 বছর পর্যন্ত, 11 ইয়ার্স এজ পর্যন্ত কোথায় পড়েছে? রাজকোটে। হ্যাঁ, রাজকোটে হচ্ছে অ্যালফ্রেড হাই স্কুলে। গুজরাটের রাজকোটের অ্যালফ্রেড হাই স্কুলে। রাজকোট অ্যালফ্রেড হাই স্কুল। তোমাদের বলা হয় যে তখনকার দিনে এই সমস্ত পরিবারের ছেলেরা খুব স্ট্রাগল করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। বা বলবে 100 টাকা নিয়ে রাখ, দিল্লি সেই অমিতাভ বচ্চন হচ্ছে মুম্বাই রাস্তায় ঘুরেছিল। তখনকার দিনে 100 টাকার মূল্যটা না, সেটা তুমি এখন বুঝতে পারছো না। তখনকার দিনে যখন ওই অমিতাভ বচ্চন 100 টাকা নিয়ে ঘোরে, সেই অমিতাভ বচ্চনের কাছে 100 টাকার মূল্য, একটা তখন সাধারণ চাকরিজীবী, সরকারি চাকরিজীবীর মাইনে ছিল 20 থেকে 25 টাকা, ঠিক আছে, তখনকার দিনে, আজ থেকে 1970 বা 60-এর দিকে, ঠিক আছে, তখনকার দিনে কিন্তু ওই 20 টাকা 30 টাকা কিন্তু মাইনে সরকারি চাকরিজীবীর ছিল। ওর বাবা, অমিতাভ বচ্চনের বাবার নাম ছিল কিন্তু বিখ্যাত একজন ব্যক্তি, হরিবংশ রায় বচ্চন, ঠিক আছে। হরিবংশ রায় বচ্চন কিন্তু সেই সময় জওহরলাল নেহরুর প্রিয় পাত্র ছিল। জওহরলাল নেহরু ওকে কিন্তু 1000 টাকা মাইনে দিত তখনকার দিনে। 1000 টাকা, যখন সাধারণ মানে সরকারি কর্মচারী মাইনে ছিল 50 টাকা 60 টাকা ছিল, সেখানে কিন্তু ও মাইনে পেতো 1000 টাকা মাইনে পেতো। 1000 টাকাটাই কম একটা মানুষের, সাধারণ মানুষের 10 টাকা ইনকাম করতে গেলে মাসে, মানে কাল ঘামছে, মানে হতো, মানে ছুটে যেত, সেটাতে 1000 টাকা তাহলে সে পেতো। আর কি, যেখানে জওহরলাল নেহরুর পরিবারের সঙ্গে, হ্যাঁ, রাজীব গান্ধীর সাথে, রাজীব গান্ধী, হ্যাঁ, এদের এদের সাথে যখন হচ্ছে তোমার হচ্ছে একই সাথে যখন বেড়ে উঠছে মানে অমিতাভ বচ্চন, সেখানে তার পরিবারের কোথায় অভাব থাকবে, কোথায় তাদের স্ট্রাগলিং থাকবে? স্ট্রাগলিং অবভিয়াসলি প্রত্যেকের রয়েছে, ঠিক আছে, প্রত্যেকের লাইফে স্ট্রাগলিং থাকে, যে তার বেড়ে ওঠে না, তার প্রতিভাটাকে হচ্ছে মানে যাকে বলা হয় ব্লুম করা, এটার ক্ষেত্রে সেটা স্ট্রাগল তো সবার ক্ষেত্রে রয়েছে, সে কেউ মানে আমি অস্বীকার করবো না। কিন্তু যে
এই টাকার কথা যে এই টাকা বা এই ক্ষেত্রে টাকা ছাড়া দেখো বাস্তবে কিন্তু ওই শাহরুখ খানের ক্ষেত্রেও টাকা ওই যে বলে না ওটাও কিন্তু ভুলভাল গল্প। টাকা দেখো সেই সময় যথেষ্ট পেয়েছিল, আর ওরা কিন্তু গরিব ঘরের ছেলে নয়, ওকে? দু একজনের কথা বাদ দিলে ওরা গরিব ঘরের ছেলে নয়। ওই জায়গায় মুম্বাইয়ের বুকে হচ্ছে স্ট্রাগল করা টোটা সম্পূর্ণ ওই জিনিসপত্রগুলো। আর এই গান্ধীজি যখন রাজকোটে আলফ্রেড হাই স্কুলে পড়ছে, মানে স্কুলটা নিশ্চয়ই মানে ইংরেজদের স্কুল, সেখানে পড়তে গেলে নিশ্চয়ই সাধারণত একটা মানে লেভেল থাকা দরকার, মানে সেই লেভেলের ছেলে পড়তে পারবে না, ঠিক আছে? যাই হোক, ওই ফিকশনের থাকবে না কখনো, এই যে ফিকশন এই ভ্রমে থাকবে না, যে একটা ভ্রম থাকে না যে আমাদের মনের মধ্যে যে না এই সময় খুব গরিব ছিল, এ ছিল, হ্যান ছিল, ওগুলো সব লেখা হতো ওই লোকের মনে একটা সিম্পাথি গেইন করার জন্য, আদৌ কিন্তু নয় এগুলো। রাজকোটের আলফ্রেড হাই স্কুলে সে পড়াশোনা করছে, ঠিক আছে, 11 বছর বয়সে। আচ্ছা, ভালো কাজ করলো। আচ্ছা, তারপরে সে মানে চলে যায় কিন্তু মানে ভাবনগর কলেজে চলে যায়, ঠিক আছে? তারপরে যায় ভাবনগর কলেজে হায়ার স্টাডিজের জন্য। তখন তো 11-12 ছিল না। ভাবনগর কলেজে, গুজরাটের ভাবনগর কলেজে চলে যায়, ঠিক আছে? ভাবনগর কলেজে, ঠিক আছে? যাই হোক, এবার এই ভদ্রলোক ল পড়ার জন্য 1888 সালে কিন্তু চলে যায় কোথায়? ইউনিভার্সিটি কলেজ অফ ইনার টেম্পল, ঠিক আছে? কোথায় চলে যায়? এটা তো লন্ডনে চলে যায়। তাহলে মনে রাখবে 1888 সালে থেকে 1891 সাল কোথায় থাকছে? লন্ডনে। সে লন্ডনে কি করছে ওখানে? লন্ডনে হচ্ছে ল নিয়ে পড়াশোনা করছে। মহাত্মা গান্ধী যে লয়ার ছিল, ঠিক আছে? ল নিয়ে স্টাডি করছে, আইন নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে? তখন বিদেশে যাওয়ার চল ছিল খুব। এবং এই ভদ্রলোক 1891 সালে কি করছে? ভারতে ফিরে আসছে। 1891 সালে 1891 সালে তিনি হচ্ছে ভারতে ব্যাক করছে। কোথা থেকে? লন্ডন থেকে ইন্ডিয়াতে আসছে। কবে? 1891 সালে। এবং মনে রাখবে 1891 সালে কিন্তু তিনি হচ্ছে যে রাজকোট এবং বোম্বেতে তিনি হচ্ছে কি প্রিন্সিপাল হিসেবে কিন্তু কাজ করছে, ঠিক আছে? এবারে 1893 সালে তিনি কিন্তু কোথায় যায়? আফ্রিকার ডারবান। কোথায়? সাউথ আফ্রিকার ডারবানে চলে যায়। তাহলে 1800 মনে রাখবে 93 সাল, যেই বছর 1893 সালে কেন বিখ্যাত বলো তো? ইয়ে মানে সায়ন্তনী বলো, 1893 সালে বিখ্যাত কেন? পরীক্ষায় আসে, বলো শিল্পী বলো। দেশে ফেরে গান্ধীজি। বাহ বাহ, এ, সকাল সকাল 1893 সালে গান্ধীজি কোথায় যায়? সাউথ আফ্রিকাতে যাচ্ছে। এবং আরো একটা বিখ্যাত ঘটনায় 1893 সালে হয়েছে, প্রত্যেকে জানো, প্রত্যেকে খুব স্ট্যাটাস দিচ্ছ, হ্যাঁ? সাউথ আফ্রিকা হচ্ছে মানে যাচ্ছে কোথায়? সাউথ আফ্রিকার ডারবানে। জায়গাটার নাম কি? ডারবান। ওঠো, জাগো, শো, ঘুমাও, স্ট্যাটাস দিচ্ছ। মানে আমি লোকটার সম্পর্কে জানি না, কিন্তু আমি লোকটার সম্পর্কে স্ট্যাটাস দেব। তার বইও আমি পড়িনি, তার আমি কোনো উক্তি পড়িনি, দুটো হচ্ছে স্ট্যাটাস তুলবো আর ঝেপে দেবো। দ্যাটস ওয়াই ইন্টারনেট স্টাডি। আমি যদি হচ্ছে মানে স্বামীজির সম্পর্কে জানতাম, তাহলে 1893 সালটা কেন বিখ্যাত এই কথাটা আমি 500 বার জিজ্ঞাসা করার পরেও উত্তরটা আসতো, মানে মানে এমন ভাবে চুপ থাকতো না। 1893 সালে কি হয়েছিল? এই একই দিকে 1893 সালে কি হচ্ছে বলো? তোমাদের কাছে একটা শিকাগো আশা করি। ধর্ম বিশ্ব ধর্ম শিকাগো সম্মেলন, ধর্ম ঠিক আছে? সম্মেলন, হ্যাঁ। হ্যাঁ, বলে দেওয়ার পরে তখন হচ্ছে ওরকম বলে কোনো লাভ নেই। মানুষ ক্লু দেওয়ার পরে সেটা বিশ্ব ধর্ম সম্মেলন কোথায়? শিকাগোতে, ঠিক আছে? শিকাগো কোথায়? ইউএসএ তে। কে করেছিলেন? স্বামীজি। এগুলো अच्छा लगा दरकार। যুব দিবস
পালন করলো, আর এখানে এসে তারা বলে যাচ্ছে একদিন ধরে দেখি। তো এই ঘটনাগুলো কিন্তু আমার জানা দরকার ছিল, তা জানলাম। যাই হোক, এবং 1894 সাল গুরুত্বপূর্ণ। 1894 সালে গান্ধীজি কি করছে? সাউথ আফ্রিকাতে প্রতিষ্ঠা করছে কি? তিনি প্রতিষ্ঠা করছে কিন্তু ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস। তিনি এস্টাবলিশ করছে, ইএসটিডি মানে এস্টাবলিশ করা, ইএসটিডি মানে কি? প্রতিষ্ঠা করা। কি করছে? ইন্ডিয়ান ন্যাটাল কংগ্রেস বা ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস। ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস। গান্ধীজি কবে ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করছে? 1894 সালে। ঠিক আছে, কোথায়? সাউথ আফ্রিকাতে। খুব ভালো কাজ করেছে। আচ্ছা, সেই সময় একটা কিন্তু সাউথ আফ্রিকাতে একটা নিউজ পেপার চালু করেছিল। নিউজ পেপার এগুলো কিন্তু প্রত্যেকটা লিখে রাখা গুরুত্বপূর্ণ, একবার পড়বে 20 বার তোমার আর পড়তে হবে না করতে হয়। যে পত্রিকার নাম কি, যেগুলো এক্সট্রা ইনফরমেশন লাগবে সেগুলো লিখে রাখবে পরবর্তীকালে। আচ্ছা, পত্রিকার নাম কি সেটা হচ্ছে মনে রাখবে, ইন্ডিয়ান অপিনিয়ন। গান্ধীজির হচ্ছে পত্রিকার নাম কি? ইন্ডিয়ান ওপিনিয়ন, অনিয়ন নয়, ঠিক আছে? ইন্ডিয়ান অপিনিয়ন পত্রিকা তিনি হচ্ছে মানে প্রকাশ করতেন। আচ্ছা, এবং 1904 সাল গুরুত্বপূর্ণ, বঙ্গভঙ্গের আগের বছর। 1904 সালে কি করছে গান্ধী ভাই? এস্টাবলিশ করছে ফোনিক্স আশ্রম। এস্টাবলিশ করছে কি? ফোনিক্স আশ্রম। কোথায় করছে? এটা করছে ডারবান, সাউথ আফ্রিকা। ওকে, ভেরি গুড। এটা তো হলো। আচ্ছা, গান্ধীজির বাবার নাম ছিল কিন্তু করমচাঁদ, ঠিক আছে? আচ্ছা, গান্ধীজির একটা পেট ছিল, পেট মানে কি? পোষ্য। তার পেটের নেম কি ছিল? পরীক্ষায় যা আসে, তার পোষ্য কি ছিল? তার পোষ্য ছিল কিন্তু কাবা গান্ধী। বাবা, কাবা গান্ধী ছিল তার মানে পোষ্য, ঠিক আছে? একটা জিনিস আমি পেলাম না গান্ধী ভাই সম্পর্কে। এক মিনিট হতো, একটা জিনিস করেছে লিও টলস্টয় ফ্রাম করেছে, এটা হচ্ছে তারটা মনে পড়ছে না। আচ্ছা, এক মিনিট ধরো। 1900 কত সালে করলো বেশ টলস্টয় ফ্রাম? হুম, ঠিক। আচ্ছা, 1910 সাল, গান্ধীজি কিন্তু একজন বিখ্যাত লেখক, কে? লিও টলস্টয়। লিও টলস্টয়ের কিন্তু ফ্যান ছিল। লিও টলস্টয়, রাশিয়ান লেখক লিও টলস্টয়।
লিও টলস্টয় গল্প পড়েছি তো শ্রেয়া? লিও টলস্টয় গল্প পড়েছো? ইলিয়াস গল্প লিখেছিস? কি কি কি? লিও টলস্টয়ের নাম শুনেছো, হ্যাঁ কি না? হ্যাঁ শুনেছিস। ক্লাস 12-এ একটা গল্প ছিল লিও টলস্টয়ের, কি নাম বেশ, এই থ্রি হারবিট নাকি থ্রি কোশ্চেন্স বাই লিও টলস্টয়, মনে পড়ছে? একটা রাজা ছিল, সেই রাজা হচ্ছে তার শত্রু ছিল। ওয়ান ডে সে হচ্ছে কি করবে, ওই জঙ্গলের দিকে তার শত্রুকে ধাওয়া করতে করতে যাবে, এন্ড মানে তাকে ট্র্যাপ করে তার শত্রুরা হচ্ছে ওন্ডেড করবে, তার হচ্ছে পেটে হচ্ছে ছুরি স্ট্র্যাপ করে দেবে। সেই রক্তাক্ত অবস্থায় সে একজন হারমিটের দরবারে যাবে। হারমিটের দরবারে মানে একটা প্রশ্ন নিয়ে, মানে তার কাছে প্রশ্ন তো ছিল, অবভিয়াসলি 3টে প্রশ্ন ছিল, সেই 3টে প্রশ্ন তো করবে হ্যাঁ রাজা। হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ, তো এটাই ব্রেনের ইস্তেমাল করো, আমি কবে পড়েছি সেটা মনে আছে, তুমি মনে আছে না? যাই হোক, লিও টলস্টয় হচ্ছে দ্বারা লেখার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে। তাহলে গান্ধীজি কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? লিও টলস্টয়ের দ্বারা অনুপ্রাণিত হয়। এটা কিন্তু পরীক্ষা আসতে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবং তিনি অনুপ্রাণিত হয়ে কি করছে, টলস্টয় ফার্ম তৈরি করছে। টলস্টয় টলস্টয় ফার্ম, ঠিক আছে, 1910 সালে, ঠিক আছে। এবং এটা কোথায় করছে? আফ্রিকায় জোহাসেনবার্গ বলে একটা শহর ছিল, রয়েছে সাউথ আফ্রিকার জোহাসেনবার্গ। জোহাসেনবার্গকে বলা হয় হীরের শহর না? জোহাসেনবার্গ মেবি হীরের শহর বলা হয়, মনে পড়ছে না, হয়তো হতে পারে। যাই হোক, যার শহর হোক, জেনে লাভ নেই, পরে যদি মনে পড়ে বলিয়ে। আচ্ছা, এবার চলো গান্ধীজির কিছু প্রিন্সিপাল সম্পর্কে, গান্ধী ভাইয়ের কিছু প্রিন্সিপাল সম্পর্কে আমরা জানবো। গান্ধীজির প্রিন্সিপাল, গান্ধীজির প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি হবে গো বাংলায়? এখানে প্রিন্সিপাল মানে কি হবে? এই এত ইংলিশ পড়ছো তোমরা, দিন রাত সিনোনিম মুখস্থ করছো, অ্যান্টোনিম মুখস্থ করছো, ওয়ান ওয়ার্ড করছো, জোয়ান ওয়ার্ড করছো, তারপরে উত্তর দিতে পারছো না। গান্ধীজির কিছু নীতি, প্রিন্সিপাল মানে নীতি হয়, ঠিক আছে? ওগুলো জানতে হবে। আমি তো তোমাকে বাংলা ইংলিশ দুটো মিলিয়ে করাচ্ছি, কারণ তোমার যাতে অসুবিধার মানে না হয় বোঝার ক্ষেত্রে। এবার যদি পুরো ইংলিশে, নীতি আদর্শ হবে স্যার। হ্যাঁ আদর্শ হবে, নীতি হবে, সব হবে, সেটা তো বলতে তো হবে নাকি? তো সেইগুলো কি পরবর্তীকালে তুমি যখন অন্য পরীক্ষা দেবে, এসএসসি সিজিএল যখন দেবে বা অন্য এক্সাম দেবে, তখন কি হবে, সব কিন্তু হচ্ছে ইংলিশে থাকবে, দেন তোমাকে সমস্ত কিছু ইংলিশে তখন তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? তো তখন তোমাকে বাংলা কোথায় পাবে? তখন তো আমাকে আর খুঁজে নিয়ে যেতে হবে না বাংলা মানে করানোর জন্য। তোমার করা হচ্ছে, তুমি তার জন্য ইংলিশ তোমার প্রশ্ন প্র্যাকটিসও করানো হচ্ছে, তুমি সেটা তুমি বুঝতে হবে না? না বুঝলে কি করে হবে? ইংলিশ তোমার সব জায়গায় মানে সব ক্ষেত্রে ইংলিশ লাগবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার ক্ষেত্রে বাংলা হচ্ছে প্রযোজ্য। আর কিছু পরীক্ষা যেমন এসএসসি এমটিএস এর ক্ষেত্রে বাংলায় দেওয়া যায়, আর রেলের ক্ষেত্রে হয়তো দেওয়া যায়। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, যাই হোক, দেখো গান্ধীজির কিছু প্রিন্সিপাল ছিল কি, ফিলোজফিক্যাল অ্যানার্কিস্ট ছিল গান্ধী ভাই। এবং গান্ধীজির ডুয়াল প্রিন্সিপাল অফ রামরাজ্য, তিনি রামরাজ্য সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন। আবার কি, সত্যাগ্রহ স্ট্র্যাটেজি সঙ্গে আলোচনা করতেন। হ্যাঁ, ফাস্টিং এন্ড স্ট্রাইক, এই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু মানে মানে এতে তার হচ্ছে মানে গুরুত্বপূর্ণ তার হচ্ছে ভূমিকা ছিল, ঠিক আছে? এগুলো তুমি জানতে পারো, মানে পরীক্ষায় মানে আসে না ঠিকই, বাট জেনে রাখা কাজ রয়েছে। এটা পলিটিক্যাল, এটা হচ্ছে সেই ইয়ে কার কার ইতে মানে এই যে পলিটিক্যাল মানে সায়েন্স ছিল কার এখানে? আমার। তোমার থেকে লাভ নেই, বলো অন্য কারো আছে বলো। শান্তনু ছিল পলিটিক্যাল সায়েন্স?
সায়ন্তনী কোথায় গেল মেয়েটি? পলিটিক্যাল সায়েন্স ছিল না ছিল না? শান্তনিধি তো নেই। ও আউট অফ সিলেবাস। তোমার ছিল? তুমি বলো আগে। না, আমার হিস্ট্রি ছিল। তো পলিটিক্যাল সায়েন্সটা কে নেবে? আমি নেবো? পলিটিক্যাল সায়েন্স যার ছিল তার সে বদলে আমার দর্শন ছিল। ওই সেই দর্শন। যদি ভালো করে পড়তাম লাভ হতো। ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্সে একটা হচ্ছে টার্ম ছিল কি সত্যাগ্রহ, ঠিক আছে? গান্ধীজির জীবনে যে সত্যাগ্রহের যে ভূমিকা, সেটা কিন্তু 8 নম্বরে লিখতে হতো, ঠিক আছে? হুম, ভালো বেশ। যাই হোক, তার কিন্তু কয়েকটা ধারার নাম মনে রাখবে। ফিলোজফিস্ট, অ্যানার্কিস্ট, বাংলা মানে আমি জানি না, তোমরা দেখে নিও। ফিলোজফিক্যাল অ্যানার্কিস্ট, ফিলোজফিক্যাল অ্যানার্কিস্ট ছিলেন। আচ্ছা, আরেকটা কি করতেন? ডুয়াল প্রিন্সিপাল অফ রামরাজ্য, এইটা কিন্তু আসে। ডুয়াল প্রিন্সিপাল অফ রাম, তিনি রামরাজ্য প্রতিষ্ঠা করার কথা বলেছিল। ডুয়াল প্রিন্সিপাল অফ রামরাজ্য। এই দেশে সব থেকে স্কোরিং সাবজেক্ট হচ্ছে কিন্তু পরিবেশ, দর্শন, সংস্কৃত, হ্যাঁ, আর কম্পিউটার সায়েন্স। দুর্দান্ত স্কোরিং সাবজেক্ট, যার থাকবে সে রাজা। আর ভূগোলটাও ভালো স্কোরিং সাবজেক্ট, ভূগোলে 95 পাওয়া যায়, 95 100ও পাওয়া যায়। সংস্কৃত নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, সংস্কৃত বললাম তো, সংস্কৃত, পরিবেশ আর ভূগোল, এগুলো ভালো নাম্বার পাওয়া যায়। আচ্ছা, আপনাকে নিচে কে ভালো সব স্কুলে থাকে করেছিল? না, বেশি কথা বলো না, ঠিক আছে? ট্রুথ, এটা কার উপর মানে ভিত্তি করে ছিল? ট্রুথ বা সত্যর উপর ভিত্তি করে হতো। আর এটা হচ্ছে নন ভায়োলেন্স। নন ভায়োলেন্স কথার অর্থ কি? মারপিট করা, তাই তো? অহিংস, অহিংসতা। তুমি কি অহিংস? তুমি এটা আমাকে প্রমাণ করো, তুমি কি অহিংস? তুমি কি অহিংস, হ্যাঁ কি না? এটা আপনি ভালো বলতে পারবেন। আমি জানি তুমি হচ্ছে সব থেকে বড় সহিংস, তুমি তুমি সব থেকে বেশি ভায়োলেন্স করো। হ্যাঁ, সব থেকে হচ্ছে নন ভায়োলেন্স বলতে গেলে আমি। হ্যাঁ, কারণ আমি, আমি কেন, আমি হচ্ছে বিষয়গুলোকে যত যতক্ষণ সম্ভব তোমাকে আমি আটকে দেওয়ার চেষ্টা করি। আর তোমার কি, তুমি হচ্ছে সেই পর্যায়ে এমন চলে যাও লোকের সঙ্গে মারপিট করার লোক, ঠিক আছে? হ্যাঁ, শান্তি শান্তি শান্তি, ঠিক আছে? ভায়োলেন্স করে লাভ নেই, ভায়োলেন্সে এখনকার দিনে ভায়োলেন্স করতে যাও জেলের ঘানি খাও। আচ্ছা, আচ্ছা, মিনিং অফ সোশিয়ালিজম। সমাজতন্ত্রের মানে বোঝাতে গিয়ে, বাংলা লিখছি না, ওই সমাজতন্ত্র মিনিং অফ সোশিয়ালিজম, এটা বলতে তিনি কি বুঝিয়েছে? সর্বদয়াকে, সর্বদয়া। হুম, আচ্ছা, গান্ধীজি আরো একটা জিনিস শুরু করেছিল, কি বলতো? সত্যাগ্রহ। সত্যাগ্রহতে তিনি মেজরলি কি মানে ভূমিকা পেত, কি কি তিনি নীতির উপর বিশ্বাসী করতো সত্যাগ্রহ বলতে? বলো, সত্যাগ্রহ তিনি কি করতেন, কি কাজ করতেন তিনি এখানে? ফাস্টিং করতে। ফাস্টিং মানে কি? কি বলে ফাস্টিং মানে? উপোস করা, তাই তো? উপোসকে আরেকটা কে থাকো। মানে অনশন, অনশন, ঠিক আছে? অনশন, ঠিক আছে? আরেকটা তিনি করতেন কি, যে স্ট্রাইক। স্ট্রাইক মানে কি বলো? মানে হরতাল করা।
হাঙ্গামা করা, বন্ধ করা, মানে যাকে বলা হয়। হ্যাঁ, এই স্ট্রাইকের বাংলা মানে কি হবে বলো? কি হতে পারে? বন্ধ। হ্যাঁ, হ্যাঁ, বন্ধ তো হয়, স্ট্রাইক মানে বন্ধ হয়। আর কি হতে পারে? এর কোনো ভালো কোনো ওয়ার্ড রয়েছে বাংলায়? বা হরতাল হতে পারে, আমি জানি না। যবে থেকে লেখা ছেড়ে দিয়েছি তবে থেকে বাংলা আমি ইয়ে ভোকাবুলারি কমে গিয়েছে। ধর্মঘট। হ্যাঁ, ভালো করে, ধর্মঘট। এই ঠিক কথা, ঠিক কথা। ধর্মঘট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধর্মঘট, ইয়েস 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 ইয়েস, এটাই, এটাই 100% ঠিক। ওই ধর্মঘট বন্ধ এই আর কি, একই জিনিস, কিন্তু অরিজিনাল টার্মটা হচ্ছে ধর্মঘট। আচ্ছা, এই দুটো তিনি করতেন সত্যাগ্রহের মাধ্যমে। হ্যাঁ, এটাই ছিল কিন্তু গান্ধীর সব থেকে মোস্ট এফেক্টিভ ওয়েপন। মোস্ট এফেক্টিভ ওয়েপন যে তিনি হচ্ছে না খেয়ে থাকবে, স্ট্রাইক করবে, করে হচ্ছে লোককে, মানে ব্রিটিশ সরকারকে তিনি দমিয়ে দেবে, এইভাবে তিনি কাজ করতেন। তো এটা মোস্ট এফেক্টিভ ওয়েপন ছিল। মোস্ট এফেক্টিভ ওয়েপন, ওয়েপন মানে কি? হাতিয়ার। যাই হোক, আমাদের কোনো হাতিয়ার নেই, দুঃখের বিষয়। আর এর অবজেক্টিভ গুলো কি ছিল মনে রাখবে? সত্যাগ্রহের অবজেক্টিভ মানে কি কি হয়ে তারা হচ্ছে মানে পালন করতো, মানে অবজেক্টিভ আর কি কি ছিল, অবজেক্টিভস, সেটা গুলো মনে রাখবি। তারা কি করতো হচ্ছে নট ডিফিটিং দ্য এনিমি, মানে কি? শত্রুকে মানে ডিফিট করা, মানে কি? হারানো নয়, ঠিক আছে? নট ডিফিটিং এনিমি, নট ডিফিটিং এনিমি, এনিমি। আচ্ছা, 2 নম্বর কি? চেঞ্জিং দ্য হার্ট অফ দ্য এনিমি। স্বয়ং রামচন্দ্র পারেনি চেঞ্জিং দ্য হার্ট অফ, মানে গান্ধীজি নিজেকে না শ্রী রামের থেকেও বড় ভাবতো এবং কৃষ্ণের থেকে বড় ভাবতো। যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণ, মানে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণ হচ্ছে দুর্যোধনকে, বা যে সমস্ত ওই মহাভারতের যুগে যে সমস্ত হচ্ছে অন্যায়কারীরা ছিল তাদেরকে হচ্ছে বুঝিয়েও পারেনি, তাদেরকে স্বয়ং ভগবান সামনে দাঁড়িয়ে থেকেও সঠিক পথে আনতে পারেনি, সেখানে কোথাকার হচ্ছে গান্ধীজি এখান থেকে হচ্ছে মানে শত্রুদের হৃদয় পরিবর্তন করবে? এটা কি সম্ভব? সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। যেখানে স্বয়ং রামচন্দ্র রাবণকে বুঝিয়ে পারেনি সব, মানে যে যুদ্ধ না করে আমার বউকে ফিরিয়ে দাও আমার কাছে, ঠিক আছে? সো বাট সেখানেও মানে হেরে গেল। স্বয়ং রামচন্দ্রের জীবনেও বাধা রয়েছে, সেখানে কোথাকার কোন গান্ধীজি শত্রুর হচ্ছে হৃদয় জয় করবে? এই সমস্ত ফালতু নীতির জন্য কিন্তু গান্ধীজির সাথে অন্যান্য ব্যক্তিবর্গ যেমন সুভাষের দ্বন্দ্ব ছিল। এভাবে সম্ভব নয়, যেখানে একটা কোনো একটা পার্টিকুলারলি কেউ তোমাকে হচ্ছে অধিগ্রহণ করে রেখেছে। যদি সাপোজলি ধরে নিই আমি শ্রেয়ার বাড়িটাকে অধিগ্রহণ করে রেখেছি, ঠিক আছে? শ্রেয়ার বাড়িটা আমি দখল করে নিয়েছি, শ্রেয়াকে বাড়ি থেকে আমি বার করে দিয়েছি, সাপোজ, সত্যিকারে নয় কিন্তু, ঠিক আছে? তো শ্রেয়ারা কি করবে? শ্রেয়ারা প্রথমে কি চেষ্টা করবে? কোর্টে যাবে বা পুলিশের কাছে যাবে, হ্যাঁ কি না? সেটা গেল, গিয়ে তারপরে আমাকে যদি সেখান থেকে তুলতে পারে তো ভালো, যদি আমাকে তুলতে না পারে তাহলে কি করবে পরবর্তীকালে? যদি শ্রেয়ার মধ্যে এরকম জিনিস থেকে থাকে যে আহ, বা ওর ফ্যামিলির মধ্যে কারো থেকে থাকে এরকম মেন্টালিটি যে ওকে হটিয়ে দেবো, চলো ওকে ওর বাড়িতে গিয়ে বোম মেরে দিয়ে আসবো, ঠিক আছে? তো সেটা 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 করতে পারে। বা তুমি কি আমার কাছে এসে বলতে পারে যে আমার এই ঘরটা আমাকে দিয়ে দিন, হ্যান ত্যান ইত্যাদি। এবার এটা আমার মন হয়তো তুমি পরিবর্তন করে নিতে পারবে, যে আমি হয়তো মানুষের হয়তো মানে ওই কান্না ফান্না দেখে আমি হয়তো বলে দিতে পারলাম। না, আমার জায়গায় অন্য কেউ থাকলো, সে কি তোমাকে ওই জায়গায় তোমাকে মাপ, তোমার তোমার এ করবে? না, করবে না। তখন তুমি কি করবে? তখন তোমার প্রয়োজনে হাতিয়ার নিতে হবে, হাতিয়ার নিয়ে আমাকে আমাকে মারতে হবে, সেইটুকু তোমার কাজে রয়েছে, তাই তো? তুমি সেটা না করে তুমি কিভাবে তুমি সেটা নেবে? সম্ভব নয়। কোর্টের ভাষায় পড়ে তাহলে কোর্ট রায় দিতে দিতে তোমার হচ্ছে বাড়ি চলে গেল ভোগে। এ বাস্তব নিয়ম। ক্ষমতা সেখানে পড়ানো উচিত, মানে ক্ষমতা হচ্ছে মানে
নিচু শ্রেণীর মানুষের প্রতি ফলানো হয়, ঠিক আছে? উচ্চ শ্রেণীর মানুষের প্রতি ক্ষমতা ফেরানো হয় না। যেখানে এই দেখতে পেলে যে আরজিকর যে রেপ কেস হলো, সেই রেপ কেসে কি হলো? আদৌ কি যে দোষী সে কি সাজা পেলো? আজও আদৌ কিন্তু দোষীকে আড়াল করতে সরকার পার ডে 30 লাখ টাকা করে খরচ করতে পারে ফোনে। যাই হোক, সমস্ত ফালতু কথা জেনে লাভ নেই। আইন শুধুমাত্র মানে ক্ষমতাহীন শ্রেণীর জন্য রয়েছে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। প্যাসিভ রেজিস্ট্যান্স, হ্যাঁ, একটা থিওরি তৈরি করে কি প্যাসিভ রেজিস্ট্যান্স। এই প্যাসিভ রেজিস্ট্যান্স থিওরিটা কিন্তু না, এটা আমাদের অরবিন্দ ঘোষের কিন্তু থিওরি, ঠিক আছে? প্যাসিভ রেজিস্ট্যান্স থিওরিটা, প্যাসিভ রেজিস্ট্যান্স বাংলা মানে জিজ্ঞাসা করবে না, তুমি গুগল সার্চ করে নেবে, আমি জানি না বাংলা মানে কি। হ্যাঁ, প্যাসিভ রেজিস্ট্যান্স হচ্ছে থিওরি, এটা তিনি সাউথ আফ্রিকায় তিনি ইউজ করতেন, সাউথ আফ্রিকাতে। গান্ধী সাউথ আফ্রিকাতে কোন কোন মানে ইয়ে অ্যাপ্লাই করতো এই প্যাসিভ রেজিস্ট্যান্স, এটা সাউথ আফ্রিকাতে কি করতো, মোস্ট ওয়েপন পলিটিক্যাল ওয়েপন ছিল গান্ধীজি কিন্তু, মানে সাউথ আফ্রিকাতে কিন্তু কি করতো, মানে সেখানে কিন্তু নেতৃত্ব দিত কি হিসাবে, তিনি সাউথ আফ্রিকাতে লিডার ছিলেন। বলো কিসের লিডার ছিল বলতো? যে বর্ণ বৈষম্য আন্দোলন, বর্ণ বৈষম্য বলতে বর্ণ ও বৈষম্য আন্দোলন, কালার অ্যান্ড ক্রিড। হ্যাঁ, মানে তুমি যে মানুষের তখন এই সাউথ আফ্রিকার লোকেরা কেমন হয়, দেখতে কালো হয়, হ্যাঁ, তো সেই সমস্ত কালো লোকেদের প্রতি কিন্তু মানে এই গোড়া অর্থাৎ হচ্ছে হোয়াইট স্কিনের লোকেরা কি করতো, মানে বৈষম্য, মানে যাকে বলা হয় ডিসক্রিমিনেশন করে, তার জন্য কিন্তু হচ্ছে তিনি কিন্তু আন্দোলন করেছিলেন, এবং সেই আন্দোলনে গান্ধীজির পলিটিক্যাল ওয়েপন ছিল কিন্তু প্যাসিভ রেজিস্ট্যান্স থিওরি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, সত্যাগ্রহ ফত্যাগ্রহ হয়ে গেল। আচ্ছা, আর কি বলা যেতে পারে? আচ্ছা, এবারে ইম্পর্টেন্ট কিছু জিনিস মনে রাখবে। গান্ধীজির পলিটিক্যাল গুরু কে ছিল? বহুবার হয়েছে, কালকে করালাম। শ্রেয়া বলো, পলিটিক্যাল গুরু কে ছিল? গান্ধী ভাইয়ের রাজনৈতিক গুরু কে ছিল? পিয়ালি কে ছিল? কালকে তো পড়ালাম। কে ছিল? গোপাল কৃষ্ণ মনে পড়ছে না তো। তোমার মনে তো পড়বে না, মন তো তোমার থাকে না, মন থাকে তো ফেসবুকে, ইউটিউবে। গোপাল কৃষ্ণ গোখলে, গোখলে সাপ, মনে রাখবে, ঠিক আছে? সবাই হচ্ছে গ্রীষ্মকালে চলে যাবে শ্রেয়াদের বাড়িতে, ওখানে হচ্ছে প্রচুর পরিমাণে লিচু পাওয়া যায়, ঠিক আছে? এপ্রিল মাসের দিকে, মে মাসের দিকে লিচু হয় ওই এরিয়াতে, ঠিক আছে? আমাদের কি লিচু বাগান আছে শ্রেয়া? আমাদের এদিকে হয় না, ওটা হয় হোক এর দিকে হয়। আমাদের পরের স্টেশন বা এরকম হয়, আমাদের এদিকে লিচু বাগান একটাও লিচু গাছ নেই। লিচু গাছটা বসাতে কে বারণ করেছিল বলো তো? হয় না আমাদের এদিকে, আচ্ছা, ও বসিয়েছি। দিতে হবে বলে বসায়নি। না, না, আমাদের আমাদের পেয়ারা বাগান আছে। আহ, কত বড়? অনেক সবার আছে, অনেকে এখানে বেশিরভাগ সবার পেয়ারা বাগান, আমার বাবা জ্যাঠাদের সবারই। বিশাল বিশাল ব্যাপার, দিনে দিনে ইনকাম, লাখ লাখ টাকা পার ডে। পাইকারি যায় নাকি? হ্যাঁ, আমার বাবা নেই, আমার বাবা বাইরে যেহেতু কাজ করে, আমার বাবার 10-15টা আছে এরকম। আমার জ্যাঠাদের পুরো বাগান আছে, দুটো তিনটে করে। ও, 10-15 টাকা বিক্রি হবে। আমার বাবা বাইরে এমনি কাজ করেন না কোম্পানিতে, তাই।
আচ্ছা, খুব ভালো। আমাদের বাগান আছে বড়। একদিনও কাউকে পেয়ারা খাওয়ায় না। এই পেয়ারা অত দূর তোকে আনতে আনতে হচ্ছে মানে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে ভালো পেয়ারা তো মানে এই যার ট্রেনের ভিড় তো ওখান থেকে আনতে আনতে মানে কি বলে পেয়ারার রং পাল্টে যাবে, মানে এত সুন্দর দেখতে পেয়ারা সেটা তুমি আস্তে আস্তে না গায়ে একটা কেমন একটা ইয়ে হয়ে যায়, কি বলে ওই কালো কালো টাইপের একটা ইয়ে এসে যায়, মানে অত ভালো থাকে না। আর কেন, পেয়ারাতে তো প্লাস্টিক রাখা হয় না? হ্যাঁ, প্লাস্টিকও থাকে, এবারে কি বলতো মানে আহ এই যে মানে ট্রেনে এলে একটু চাপ পড়ে, এই চাপে সেই একটা হালকা লাল এর মতো হয়ে যায় না, ওইটাই। আহ, আদারওয়াইজ তুমি যদি তুমি মানে ভালো করে নিয়ে আসো ব্যাগে করে তো সে ঠিক আছে, কোনো অসুবিধা হয় না, কিন্তু ওর বাড়ি পর্যন্ত যেতে গেলে তাহলে আর থাকবে না কিছু। হ্যাঁ, বা ক্যারিতে করে নিয়ে এলে তাও ঠিক আছে, বা গাড়িতে করে এমনি তোমার নিজের গাড়িতে করে নিয়ে এলে ঠিক আছে, কোনো অসুবিধা থাকে না। ট্রেনে যা ভিড় বাবা, ট্রেনে ভিড়ের কথা বলো না। গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে, যাই হোক। আর আচ্ছা, গান্ধীজি প্রথম কবে কংগ্রেসের হচ্ছে পার্টিসিপেট করে জানো? গান্ধীজি ভাই participated in Congress, participated, তোমার বাড়িটা কোথাও পুরো গোচরে না নাকি? কোচন থেকে যেতে হয় গোয়ালবেড়িয়া। কোথায়? সরবেরিয়া? না, সরবেরিয়া তো ওইদিকে পড়ে, গোয়ালবেড়িয়া। ও ওখানে অনেক গরু আছে। ভাই, গোচরণের মতো একটা স্টেশন পৃথিবীতে কোথাও নেই। হুম। প্রচন্ড বাজে স্টেশন। রে, সব গুন্ডা থাকে, সব গুন্ডা মানে একটা মানে সে সে হয়তো রেগে যাবে। হ্যাঁ। তো না না, আমি নিজেই বলি। হ্যাঁ, সে মানে হুড়-দাঙ্গা মারাপিটা, আর বলার মতো কিছু নেই। ও গোচরণ হলে মানে অনেকটা ফাঁকা হয়ে যায়। হুম, ট্রেন ফাঁকা, গোচরে নিলে ট্রেন ফাঁকা। হাফ ট্রেন ফাঁকা হয়ে যাবে। তো গান্ধীজি পার্টিসিপেট ফর দ্য ফার্স্ট টাইম। হুম, ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম, কিন্তু অ্যাজ এ ইয়ে নয়, প্রেসিডেন্ট নয়, ঠিক আছে? ফার্স্ট টাইম কবে হচ্ছে? অ্যাট দ্য কলকাতা সেশন। উনিশশো এক সালে। আচ্ছা, তিনি বোম্বাইতে হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ দ্য ল অফিস, তিনি বোম্বাইতে ল অফিস টাইপ করছেন, ইত্যাদি ইত্যাদি মনে রাখতে পারবে। আচ্ছা। আচ্ছা, তিনি ওই যে মানে আফ্রিকাতে কেন গিয়েছিলেন জানো? আফ্রিকাতে তিনি যাওয়ার কারণ দেখো, ওই 1993 বললেন, 1893 সাল, এই 1893 সালে ল যখন পড়তে গেছিল। না ল পড়তে যায়নি, ডারবানে তো গিয়েছিল, আমি বললাম ল পড়তে গিয়ে কি লন্ডনে গিয়েছিল। এই 1893 সালে তিনি হচ্ছে গান্ধীজি অ্যাকচুয়ালি গিয়েছিল দাদা আবদুল্লাহর একটা লিগাল কেস লড়তে, ঠিক আছে? দাদা আবদুল্লাহ ছিলেন একজন ওখানকার সংগ্রামী, মানে ওদের হয়ে কালো লোকেদের সঙ্গে হয়ে লড়াই করতেন, কৃষ্ণাঙ্গ মানে ব্যক্তি হয়ে। দাদা আবদুল্লাহর হয়ে কিন্তু লিগাল হচ্ছে ফাইট করতে গিয়েছিল, দাদা আবদুল্লাহর হয়ে, আবদুল্লাহ হয়ে তিনি কেস লড়তে গিয়েছিল, ওয়েন টু ফাইট লিগাল কেস, ওয়েন টু ফাইট লিগাল কেস, ঠিক আছে? যাই হোক, তো এই হচ্ছে গান্ধীজির হচ্ছে মানে প্রথমের দিকে আন্দোলন। এবারে দেখো কয়েকটা যে আন্দোলন, ফেমাস আন্দোলন ছিল, চম্পারণ সত্যাগ্রহ, নাম তো শুনেছো? বিহারের চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ মিট পাওয়া যায়।
চম্পারণ সত্যাগ্রহ। এই চম্পারণ সত্যাগ্রহ কবে হয় বলো তো? বলো পিয়ালি, কবে হয়? চম্পারণ সত্যাগ্রহ কবে হয়? 1919, বাহ, 1905। বাহ, বাহ, বাহ। মানে কুচবি, কুচবি বলো। 1917। এই তো, ভালো মেয়েটা কোথায় ছিল তখন? আচ্ছা, তার আগে বলি, গান্ধীজি দেশে ফিরছে কবে? গান্ধীজি ভারতে ফেরে কবে? ভারতে আসছে কবে? আফ্রিকা থেকে ভারতে চলে আসেন কবে? আফ্রিকা থেকে, ঠিক আছে। 1915 সালে, ঠিক আছে, 1915 সালে ভারতে আসছে। কতই? 9th of January। তাই 9th of January দিনটাকে পালন করা হয় কি? কি করা হয়? আরে নামটা ভুলে গেলাম। প্রবাসী ভারতীয় দিবস। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আর কিছু মনে পড়লে বলে দিয়ে, ঠিক আছে। চম্পারণ সত্যাগ্রহ এটা কবে হয়? 1917 সালে হয়। কবে? 1917 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? বিহারে। চম্পারণ সত্যাগ্রহ কবে হয়? বিহারে হয়েছিল। এটা কোন আন্দোলনকে কেন্দ্র করে মনে রাখবে? নীল আন্দোলন হয় না, যে নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ মেনলি ছিল নীল বিদ্রোহ। কেন? বা এটাকে বলে মনে রাখবে, ইন্ডিগো রিভোল্ট ছিল। কেন আমি বলছি, দেখো, সেই সময়ে ব্রিটিশ কিছু জমিদাররা, ব্রিটিশ কি ছিল? ব্রিটিশ তোমার হচ্ছে জমিদার ধরে নাও, ঠিক আছে, বা সাধারণ জমিদার ধরতে পারো, বা ইন্ডিয়ান জমিদার হতে পারো। তারা কি করে দেয়, তারা ল্যান্ড হচ্ছে কি করতো, ল্যান্ড ইকুইজিশন করতো, অধিগ্রহণ করতো। ল্যান্ড কাদের? কৃষকের। হ্যাঁ, কৃষককে জমিতে, তাদের জমিতে কি করতে বাধ্য করতো? নীল চাষে, নীল চাষে বাধ্য করতো। এবং নীল চাষে বাধ্য করে কৃষককে কি করতো, এই জমিদার গুলো কি করতো, কি দিত, মানে খাজনা, বা মানে যাকে বলা হয়, মানে তোমাকে ঋণ দিত, ঋণ, সুদে ঋণ দিত, সুদে ঋণ দিত। ওকে, ভেরি গুড। এই সুদে ঋণ দেওয়ার, এবং সেই যে ঋণ দেওয়ার যে সিস্টেমটা, এবং এই যে প্রথা ছিল, তার নামটা কি? তিন কাঠিয়া প্রথা। এখানে তিন কাঠিয়া প্রথা, তিন কাঠিয়া, তিন কাঠিয়া প্রথা, ঠিক আছে। তিন কাঠিয়া প্রথা বলতে তুমি জানো 1 বিঘে সমান কত কাঠা হয়? পিয়ালি, বলো, ইয়ে 10 বলো, কাঠা, শ্রেয়া বলো। বিঘা, 100 কাঠা নাকি? মানে মানে পাগল দেখেছি, ছাগল দেখেছি, তোমার মতো একটাও দেখিনি পৃথিবীতে। হয়তো হয়তো 10 কাঠা, 10 কাঠা। তো বাবা যদি হয় তাকে জিজ্ঞাসা করবে যে 1 বিঘে সমান কত কাঠা। বলো শ্রেয়া, বলো শিল্পী, বলো কত কাঠা। বলো। পালিয়েছে নাকি শিল্পী? 2-3 কাঠা এরকম কিছু একটা হয়। তুমি তোমার তোমার কোথায় আমি বাড়ি? জানি। না, তুমি তোমার বাড়িতে আছো? জানি না আমি। শ্রেয়া, তুমি বাড়িতে আছো, হ্যাঁ কি না? হ্যাঁ, বাড়িতে ছিল। তো তোমার মাকে জিজ্ঞাসা করো তোমার কত সম্পত্তি আছে, কত জায়গা আছে, জিজ্ঞাসা করো। আর নিজেই আমার মাও আমার মা বাড়িতে নেই, আমার মা আচ্ছা, বাড়িতে কোথায় কে চলে আছে গেছে। জিজ্ঞেস বলো, এমনি
এক বিঘে সমান কত 12 কাঠা? কাঠা ও নাকি? না না, এক বিঘে ও সমান, বৌদি, এক বিঘে সমান কত কাঠা? 1 বিঘে সমান কত কাটা? 1 বিঘে সমান কত কাটা? 12 কাটা? তোমার বৌদিও জানে না কি কি। 24? আমরা তুই চুপ করো, তুমিও তো বউ হয়ে আইছো নাকি? ইস, 24 ঝগড়া কাটা? করছে। 20 কাঠা। ও 20 কাটা, 20 কাটা। উফ ভগবান, তাই খাদের বাড়িতে বাচ্চা নিয়ে বৌদি করে নিয়ে এসছে, জানে না আর কি করবে। যাই হোক, তো এই এক বিঘে জায়গার মধ্যে 3 কাঠা জায়গায় কিন্তু ওদের নীল চাষ করতে হতো, ঠিক আছে। এবং এই নীল চাষে করার মাধ্যমে কি হয়, তোমার জমি যে ল্যান্ড থাকে না, ল্যান্ডটা অনুর্বর হয়ে যায়, ঠিক আছে। কোনো অন্য ফসল হতো না। এর ফলে কিন্তু এই সুদের চক্রবৃদ্ধি সুদ মানে এত বাড়তে থাকবে, হ্যাঁ সেটা তুমি অন্য তার মানে বলার ধারণা নেই, ঠিক আছে। তো সেই হিসাবে কৃষকরা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে যাবে। এর ফলে কিন্তু যে এটা কিন্তু কি হয়, মেনলি এটা পিজেন্ট মুভমেন্ট, মানে কৃষক মুভমেন্ট, ঠিক আছে, পিজেন্ট মুভমেন্ট, বা যাকে বলা হয় কৃষক মুভমেন্ট। এই কৃষক আন্দোলনটা শুরু হয়, যেটা হচ্ছে কিন্তু আমাদের সত্যাগ্রহ আন্দোলন। এটা কোথায়, বিহারের চম্পারণ বলে জায়গায়, ঠিক আছে। আর এই আন্দোলনের নেতা ছিল কি জানো, নেতা নেতা ছিলেন কিন্তু কি নাম ছিল বলে গেলাম, ও রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা। এই সমস্ত কাটা ফাটার হিসাব আমরা জানতাম না, এই দাদুদের কাছে শিখেছিলাম। শিখেছিলাম আর কিছু জানি না, ধরুন সাপোজ ওই আবার শতকের হিসেব রয়েছে, এক কাঠা এক বিঘে সমান 33 শতক মনে হচ্ছে, আমি জানি না ঠিক, এরকম কিছুটা হয়। হুম, ওই হিসাবগুলো আমরা জানি না, ওই আগেকার দিনের লোকেরা ওই সমস্ত জানে। আটি হয়, যে ধানের আটি গোনে, ঠিক আছে। আহ, কত আটিতে হচ্ছে একটা হচ্ছে কি বলা হয়, এরকম ভাবে ইয়ে করে সেই আহ, যারা গ্রামে থাকা যারা জানে সব নিয়ম গুলো, আমি জানি না, ঠিক আছে। ধানের আটি না, খড়ের আটি। ওই খড়ের আটি, ওই ধানের ওই খড়ের আটি। হ্যাঁ, ধানেরই তো আটি হয়, ধান ধান তো মানে, আমার মা জানে এগুলো। হ্যাঁ ওগুলো আগেকার লোকেরা জানে, ঠিক আছে, আমরা জানি না ওইসব, ঠিক আছে। 20 আটিতে হচ্ছে একটা কি হয় বেশ ওই আহ, যাই হোক, আবার ধানের কাউন হয় 57 না কত, এরকম কিছু একটা। ওগুলো ওখানকার হিসাব জেনে লাভ নেই। আচ্ছা, আমার মা ধান ঝাড়াই টাড়াই সব করতো, ওগুলো জানে। নিজে তো কিছুই পারো না, মা তো সব করতো আমি জানি, ঠিক আছে, তাই হচ্ছে বিষয়। বাবাকে বলো একটা হচ্ছে জায়গা কিনতে, ঠিক আছে, তোমার দুই বোনে চাষ করো, ঠিক আছে, এই ড্রাগন ফ্রুটের চাষ করো, হ্যাঁ। আমাদের ওখানেই হ্যাঁ, বলছি, ওটা বাড়িতে গাছ আছে। তো আমাদের সুন্দরবনে, আমাদের হচ্ছে ওখানে একটা মানে কিন্তু ফল হয় না। সংস্থা রয়েছে, তার নাম হচ্ছে বলছি মুক্তি বলে, ঠিক আছে। তো আমাদের গ্রামের একটা ছেলে আর একটা ছেলেকে কিন্তু পড়া, মানে তারা হচ্ছে খুব গরিব ছিল, তারা পড়ায় হেল্প করেছে। সে কিন্তু আমেরিকাতে ইঞ্জিনিয়ার হয়, ঠিক আছে। সে আমেরিকা থেকে কিন্তু টাকা নিয়ে এসে, মানে বিভিন্ন সোর্স থেকে টাকা নিয়ে এসে এই কোম্পানিটাকে বড় করে। এবারে প্রথমত এই কোম্পানিটা প্রথম জীবনে প্রচুর হেল্প করতো, স্টুডেন্টদের প্রচন্ড হেল্প করতো, এখনো করে। অবভিয়াসলি স্টুডেন্টদের শিক্ষার ক্ষেত্রে প্রচন্ড হেল্প করে। আচ্ছা, তাদেরকে বই দেওয়া থেকে কম দামে বই দেওয়ার ক্ষেত্রে সবকিছু করে, সেটা আমরা মানলাম। বাট প্রেজেন্ট ডেতে আমার এটা কেন জানি না মনে হয় যে এই যে সংস্থাটা প্রচুর লোকের চাকরি তো দিয়েছে, ঠিক আছে, কাজ দিয়েছে, ঠিক মানলাম, কোথাও গিয়ে আমার মনে হয় যে এখানে যে টাকাগুলো আসে, সে টাকাগুলো নট হোয়াইট মানি, কোনো কটা কিন্তু হোয়াইট মানি নয়। মানে এত পরিমাণে টাকা আসে যেটা, সেটা কিন্তু মানে ভাবার বিষয় নয়। আমাদের ওখানে মুক্তি পার্ক হয়েছে, তুমি গুগলে সার্চ করবে, ইউটিউবে মুক্তি পার্ক রয়েছে আমাদের ওখানে, আমার বাড়ির কাছে, ঠিক আছে। আমার দাদু যেখানে পোড়ানো হলো ওই শ্মশানটা আমি এই অনেক বছর পরে গেলাম, সে আমার মা যখন মারা যায় তখন হচ্ছে গিয়েছিলাম, হ্যাঁ। মানে সে, রায়দিঘির ওই দিকে কি? হ্যাঁ 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 হ্যাঁ। তো মানে এবার আচ্ছা, আমি গিয়েছিলাম। কোথায় মুক্তিতে? হুম।
মুক্তি কে আছে ওদিকে? ওদিকে হচ্ছে আমার বড় মার বাপের বাড়ি। ঠাকুমার? বড় মা, বড় জেঠিমা। ও কোথায় বাড়ি? জেঠিমা। এই অক্ষয় বাজার বলে কোথায় একটা জায়গা আছে না? হ্যাঁ, অক্ষয়বাজারে কি হয়েছে? হ্যাঁ, ওইখানে বাড়ি। মানে না, ওইখান থেকে ঘরটা একটুখানি সুন্দর যেতে হয়েছে। হবে। কাদের বাড়ির মেয়ে? কাদের বাড়ির মেয়ে নাম বলে তো চিনবে, কিন্তু আমি নাম জানি না, কারণ বড় লোক বাড়ি নাকি এরা তো ছিল। হালদারদের বাড়ি যে নাকি? যাদের ধানের গোলা আছে কি জানো? গোলাপ ফোলাপ কার জানি বাড়ি না। আছে, আমি কি নিজে পাড়ায় হই না, আমি করে জানবো? আমার বিয়ে বাড়িতে গেছিল। আচ্ছা যাই হোক, যা বিয়ে বাড়ি হোক, সে ঠিক, কোনো অসুবিধা নেই। তো অক্ষয় বাজার, হ্যাঁ আমার বাড়ির কাছাকাছি ধরে নাও। হ্যাঁ, তো ওখানে ওই তুমি দেখেছো ওরা মানে ওই জায়গাটা তুমি কি করেছে? এবার তুমি হচ্ছে তুমি ভাবতে পারছো এই যে টাকাগুলো কিন্তু সব কোনোটা হোয়াইট মানি নয়, অ্যাকচুয়ালি হোয়াইট মানি নয়। কেউ কারোর এত হোয়াইট টাকা কেউ পাঠাবে না, এসব ব্ল্যাক মানি রয়েছে, যা থাকে থাকুক। ওরা মানে প্রচুর জায়গা কিনেছে। এবং তাছাড়া কি করেছে, আমাদের তুমি দেখেছো, তুমি আমাদের যে নদীগুলো তুমি হয়তো ওখানে গিয়েছো, আমাদের এই নদীগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বাউন্ডারি রয়েছে, মানে প্রত্যেকটা কিন্তু এই যে নদী, নদী কিন্তু হচ্ছে নদীর পাড় রয়েছে। এই নদী যে পাড়হীন নয়, ঠিক আছে? মালদার হ্যাঁ, ফালদার পাহাড়ে ড্রাগন ফল বসানো। এই ড্রাগন ফলটা কিন্তু পুরো আমাদের এরিয়া থেকে, পুরো দমকল থেকে তোমার ওই যে হ্যাঁ, আমরা ঘুরতে হ্যাঁ, গেছিলাম পুরো সেই শ্মশান দমকল খেয়াঘাট মন্দির থেকে মানে শুরু করে এদিকে রায়দিঘি পর্যন্ত সমস্ত এরিয়া কিন্তু রাস্তার কোলে ড্রাগন ফ্রুটের গাছ রয়েছে, ঠিক আছে? প্রায় ধরে নাও মানে 70 মানে উম, মানে মানে অ্যাকচুয়ালি ধরতে গেলে তোমার কিলোমিটার হিসাবে 50-60 কিলোমিটার হ্যাঁ, বস পুরোটা। জায়গাটা খুব পুরো সুন্দর। আমাদের ধরে নাও সুন্দর, আমাদের যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটা, এইটা ধরে নাও দ্বীপ ধরলাম। আর এই হচ্ছে আমার রায়দিঘির দ্বীপ রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রিজের মাধ্যমে জুড়ছে। এই দ্বীপের যে বাউন্ডারি এরিয়া রয়েছে, প্রায় মোস্ট অফ দা বাউন্ডারি কিন্তু ড্রাগন ফ্রুটের গাছ দিয়ে কিন্তু ঘেরা। এবার এটা করেছে ফর হচ্ছে তাদের হচ্ছে এর জন্য, বাট অ্যাকচুয়ালিটি তুমি ভেবে দেখো এই ড্রাগন ফ্রুট কি থাকা সম্ভব এখানে? তুমি বলো, এই গাছে কি ড্রাগন ফ্রুট থাকা সম্ভব, রাখা সম্ভব? না। না, কি করে রাখবে, তুলে নেবে তো। মানুষ তো তুলে নেবে। হ্যাঁ, মানুষ হ্যাঁ, অবভিয়াসলি তুলে নেবে। মানুষের দেখো, সে রাত্রেবেলা আমি আমি হলেও আমি তুলে নেবো, এই স্বাভাবিক বিষয়, ঠিক আছে? আমি অত ভালো মানুষ নয় যে না, না, আমি তুলতে যাই না ঠিকই, কিন্তু ধরে না আমি সাপোজ যেতে পারি, ঠিক আছে? এবার যদি আমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, একটা পাকা জিনিস হয়ে আছে, আমি তো আমার তো চোখ যাবে, তাহলে আমি সেখানে গিয়ে ওখানে ডিরেক্ট আমি রাস্তায় ছাড়িয়ে খেয়ে নেবো, ঠিক আছে? ড্রাগন ফ্রুট, ঠিক আছে, আমাদের কাজ আছে, ঠিক আছে, বাদ দাও। কিন্তু ওই যে জিনিসগুলো বেকার টাকা নষ্ট হয়েছে, তুমি যাই হোক, কিন্তু ভালো সৌন্দর্যায়ন প্রচুর ভালো হয়েছে, এটা ঠিক আছে এরিয়াটা। এটাই মানে মানে ওই এরিয়াটা কিন্তু ডেভেলপ বলতে ডেভেলপমেন্ট কিছু নেই, কিন্তু ওরা ওই দিক থেকে ভালো কাজ করেছে, এছাড়া আর কিছু নয়। মানে এটাই। আর প্রচুর মানুষের ওখানে ওই কাজ দিয়েছে, প্রচুর মানুষ তো অনেক, যাই হোক, যাই যাই পারে করুক গিয়ে। আমার একটা উদ্দেশ্য রয়েছে, সেটা যদি কোনোদিন হয় তো ভালো। সেটা হচ্ছে মানে টোটালি একটা কৃষকদের আহ, পুরো একটা এই যে সিস্টেম রয়েছে সেটাকে আমি হচ্ছে ওই পুরো এরিয়ায় এরিয়ায় একটা করে হচ্ছে কি স্টোরেজ সিস্টেম করতে চাই। যারা হচ্ছে কৃষি করে তারা জানো যে আমাদের কিন্তু সাউথ 24 পরগনায় একটাও কিন্তু কোনো কিন্তু কোল্ড স্টোরেজ নেই, কোনো কোল্ড স্টোরেজ নেই, ঠিক আছে? ফলে যত যা আমাদের ওখান থেকে সবজি ওঠে সব কিন্তু চলে যায় কোথায়? মার্কেটিং এর মাধ্যমে চলে যায় তোমাদের সূর্যপুরে চলে যায়, ওখান থেকে কলকাতায় চলে যায়। এবার এখানে এই যে কৃষক যে শ্রমিক এরা রয়েছে, এরা কিন্তু দামটা কিন্তু খুব কম পাচ্ছে। এবার আমাদের যদি এখানে কোল্ড স্টোরেজ থাকতো তাহলে সেখান থেকে আমরা কি করতাম, যে বাজার মূল্যটা মানে দামটা কিন্তু আমরা কিন্তু বেঁধে রাখতে পারতাম। দাম যখন হচ্ছে একটা নির্দিষ্ট থাকবে, তখন কৃষকদের কিন্তু মানে মানে কাজ করতে সুবিধা হবে, তারা হচ্ছে কাজ করতে পারবে। আজকে যদি না কৃষি না থাকে, তুমি বলো একটা বাস্তব কথা, কৃষি যদি না থাকে, তুমি কি শুধুমাত্র জামা প্যান্ট পরে মোবাইল মানে ঘেঁটে কি থাকতে পারবে? বা আদৌ বল, বা তুমি কি শুধু মাছ খেয়ে থাকতে পারবে? শুধু কি মাংস খেয়ে থাকতে পারবে? সম্ভব নয়। কৃষি তোমার মাস্ট দরকার, কৃষি ছাড়া কিছু সম্ভব নয়। আজকে সরকারের কিন্তু সেই দিকে কিন্তু লক্ষ্য নেই। তারা আর্মির দিকে যতটা কাজ করছে তার থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু কৃষির প্রতি কাজ করা উচিত ছিল। আজকে আমেরিকা ইউএসএ দেশগুলো এত উন্নত কেন? কারণ তাদের হচ্ছে কৃষিতে
তারা প্রচুর মানুষ কৃষি কাজ করে এবং উন্নত পদ্ধতির মাধ্যমে। আজকের গ্রামে কেন কেন একজন কৃষক, আমি বলবো না যে কৃষি একটা হচ্ছে খারাপ পেশা, কৃষি সব থেকে বড় মহত্তর পেশা। নিজের হচ্ছে একটা নিজের এরিয়াতে করা, যারা 20 বিঘে জায়গা রয়েছে তার ক্ষেত্রে যদি তুমি ভাবো, সে যদি তার একটা কোল্ড স্টোরেজ যদি তার এরিয়াতে থাকে, সে সমস্ত দিল। এবারে কি হয়, বাজারে একটা নির্দিষ্ট বাজার সিস্টেম থাকবে, তবে কিন্তু এই বাজার দরটা বাঁধা যাবে। ফলে না বাজারে এই সময় এত দাম হয় না, এত কিছু হয় না। এই সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে খেটে খেতে পারবে এবং বাঁচতে পারবে। এর জন্য কিন্তু মেন দরকার, সরকার করলে সরকার করতে পারে, বা সরকার করবে না, বাস্তব কথা সরকার চাইলেও করবে না। সরকার খুব বদমাশ আছে। তাই বলবো তোমরা এমপি হও, এমএলএ হও, ঠিক আছে, তারপরে চুরি চামারা যা 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 করো, হয়ে যাওয়ার পরে তখন তো আর মানুষের আদর্শ ঠিক থাকে না। এটাই হচ্ছে বিষয়। এমএলএ এমপি হতেই হবে তোমাদেরকে, নাহলে হবে না। এই হোক। তো এই বিষয় পিজন এই মুভমেন্ট এটা থাক আজকে পর্যন্ত। তো কালকের বাকিটা হচ্ছে পড়িয়ে দেবো, গান্ধীজি পুরোটা পড়িয়ে দেবো, ঠিক আছে, মানে পুরো যা বাকি রয়েছে। বেকার ওই মানে ইয়ে করিয়ে লাভ নেই, মানে গান্ধীজির হাব রেখে লাভ নেই, পুরোটা পড়িয়ে দেবো। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। গান্ধী আর্লি লাইফ, কোথায় পেয়ারা কি মিষ্টি আছে নাকি? আমি খাই না, আমি জানি না। যা থাকে সে খায় না, বাস্তব কথা। এটা হয়। কটা, 15টা কাজ বললে?